প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, হাটখোলা উচ্চ বিদ্যালয়। এটা আমার তৃতীয় ক্লাস। আমি এর আগে 2টি ক্লাস করেছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নবম অধ্যায় রেওয়া মিল সম্পর্কে আলোচনা করার জন্য। রেওয়া মিল কি আগে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়ে থাকে। কিছু কিছু লেনদেন দ্বারা ব্যবসায়ের আয় বাড়ে, তেমনিভাবে কিছু কিছু লেনদেন দ্বারা ব্যবসায়ের ক্ষতি সাধিত হয়। কিছু কিছু লেনদেনের মাধ্যমে দায় দেনার পরিমাণ হ্রাস বৃদ্ধি পায়। ঠিক তদ্রূপ এই লেনদেনগুলো একটা নির্দিষ্ট মেয়াদের শেষে একটি ছক আকারে ডেবিট ক্রেডিট 2টা ভাগে বিভক্ত করে আমরা যে বিবরণী বইতে লিপিবদ্ধ করে থাকি তাকেই রেওয়া মিল বলে। এবার একটু রেওয়া মিলের সংজ্ঞাটা সম্পর্কে জানার চেষ্টা করি। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় সকল হিসাবের উদ্বুদ্ধগুলোকে ডেবিট ক্রেডিট এই 2 ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। আমি আবারও বলছি, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় সকল হিসাবের উদ্বুদ্ধগুলোকে ডেবিট ও ক্রেডিট এই 2 ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। রেওয়া মিলের 2টা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা কি ক্রেডিট পক্ষ। রেওয়া মিলের ডেবিট পাশ ও ক্রেডিট পাশ উভয় পাশের যোগফল সমান হতে হবে, এটা রেওয়া মিলের একটা নিয়ম। যদি রেওয়া মিলের ডেবিট ক্রেডিট উভয় পাশের যোগফল সমান না হয় তাহলে আমরা ধরে নিব আমাদের রেওয়া মিলটি কোথাও না কোথাও ভুল হয়েছে। তাহলে এবার আমরা রেওয়া মিলের নমুনা ছক সম্পর্কে একটু আলোচনা করে দেখি। রেওয়া মিলের নমুনা ছকে কি উপরে রয়েছে প্রতিষ্ঠানের নাম। এখানে হবে প্রতিষ্ঠানের নাম, যেমন মেসার্স করিম অ্যান্ড সন্স, রহিম অ্যান্ড সন্স এই জাতীয়। তৃতীয় স্টেপে থাকবে রেওয়া মিল। তৃতীয় স্টেপে থাকবে এত সালের এত তারিখে, তার মানে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে এরকমের হতে পারে। এটা হচ্ছে শিরোনাম। এই শিরোনামটা রেওয়া মিলে ঠিক মাঝ বরাবর হতে হবে। তারপর এবার আমরা রেওয়া মিলের নমুনা ছকে ঘরগুলো সম্পর্কে অবগত হই। প্রথমে রয়েছে ক্রমিক নং। ক্রমিক নং 1, 2, 3, 4 এভাবে আমরা সিরিয়াল দিয়ে লিখব হিসাবের নাম। যে খতিয়ানের যে উদ্বৃত্তগুলোর নাম দেওয়া থাকবে সেগুলো আমরা পর্যায়ক্রমে নিচে নিচে হিসাবের নামগুলো লিখব। জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে রেওয়া মিলের কি নমুনা ছক। এখন আমরা রেওয়া মিলের যে 2টা দিক, ডেবিট দিক এবং ক্রেডিট দিক, কোন কোন দফা রেওয়া মিলের ডেবিট দিকে যায় এবং কোন কোন দফা রেওয়া মিলের ক্রেডিট দিকে যায় সেই সম্পর্কে একটু আলোচনা করি। ডেবিট পাশ। ডেবিট পাশ 1 নম্বরে আমরা লিখি যাবতীয় সম্পদ। এখানে আমাদের কি রয়েছে? যাবতীয় সম্পদ। যাবতীয় সম্পদ বলতে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অদর্শনীয় সম্পদ আর অন্যান্য সম্পদকে আমরা বুঝে থাকি। যেমন হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম খরচ সমূহ ইত্যাদি। এখানে হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম খরচ সমূহ। অগ্রিম খরচ বলতে বেতন অগ্রিম, ভাড়া অগ্রিম, মজুরি অগ্রিম এই জাতীয়। অগ্রিম খরচ দ্বারা আমি ভবিষ্যতে সুবিধা পাব, এটাই বোঝার। এই কারণে এটা সম্পদ। তাহলে যাবতীয় সম্পদগুলো রেওয়া মিলের কোন পাশে যাচ্ছে? ডেবিট পাশে যাচ্ছে। 2 নম্বর যাবতীয় খরচ
বা ব্যয়। আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য খরচ আমরা দেখতে পাই, ব্যয়ও আমাদের দেখতে পাই। আমরা যতটা না আয় করি তার চেয়ে অধিক ব্যয় করে থাকি। যাবতীয় খরচের ভিতরে রয়েছে ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য, মজুরি, বেতন, বাট্টা, মণিহারি, কুঋণ, অবচয়, অবলোপন, যাবতীয় খরচ বা ব্যয়। তার মধ্যে রয়েছে কি কি? ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য, মজুরি, বেতন, বাট্টা, মণিহারি, কুঋণ, অবচয়, অবলোপন। তাছাড়া আরও অনেক থাকতে পারে, বিবিধ ক্ষতি, তহবিল, তসরুপ ইত্যাদি। এখানে আমরা ডেবিট পাশে কি কি পেলাম? যাবতীয় সম্পদ, হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম খরচসমূহ। যাবতীয় খরচের ভিতরে পেয়েছি ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য, মজুরি, বেতন, বাট্টা, মণিহারি, কুঋণ, অবচয়, অবলোপন, আরও অনেক কিছু। তারপর আমাদের রয়েছে 3 নাম্বার, অগ্রিম খরচ সমূহ। আচ্ছা, অগ্রিম বেতন, অগ্রিম কমিশন, অগ্রিম খরচ সমূহ সেগুলো আমাদের জন্য সম্পদ। যেমন আমরা কোনো কিছু অগ্রিম যদি বেতন দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে এই বেতন দিয়ে থাকলাম এ ব্যাপারে প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে সুবিধা পাবো, এই জন্য বলা হয়েছে সেটা সম্পদ। অগ্রিম কমিশন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, এই জাতীয় যে জিনিসগুলো মানে খরচের অগ্রিম, সেটা হচ্ছে কি? সম্পদ। তারপরে রয়েছে 4 নম্বর, প্রাপ্য আয়। প্রাপ্য আয়ের ভিতরে রয়েছে প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া। আমরা প্রথমত ডেবিট পাস নিয়ে একটু আলোচনা আবার একটু করি। যাবতীয় সম্পদ, হাতে নগদ কিংবা নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম খরচসমূহ। এখানে আমরা লিখছিলাম, সেটা আবার আমি এখানে আলাদাভাবে বুঝিয়ে দিলাম যে অগ্রিম বেতন, অগ্রিম কমিশন, অগ্রিম ভাড়া ইত্যাদি হতে পারে। তারপরে যাবতীয় খরচ, ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য, মজুরি, বেতন, বাট্টা, মণিহারি, কুঋণ, অবচয়, অবলোপন। অবলোপন বলতে সুনামের অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন ইত্যাদি বোঝায়। কুঋণ যে যে পাওনা আমরা আদায় করতে পারি না, সেটাকে আমরা কুঋণ বলতে পারি। কুঋণ আমাদের জন্য একটা হচ্ছে ব্যয়। তারপরে রয়েছে প্রাপ্য আয়সমূহ। প্রাপ্য আয়ের ভিতরে রয়েছে অগ্রিম কমিশন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, অগ্রিম বাট্টা ইত্যাদি। তারপর আমরা উত্তোলন, বিক্রয় ফেরত, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলির বাট্টা সঞ্চিতি। আমি 5 নম্বর কি লিখেছি? এই সমস্ত জিনিসগুলো ছাড়াও যাবতীয় সম্পদ, যাবতীয় খরচ, অগ্রিম খরচসমূহ এবং প্রাপ্য আয়, এগুলো ছাড়াও আরও কিছু কিছু জিনিস রয়েছে যেটা রেওয়া মিলের ডেবিট পাশে যায়। সেটা হচ্ছে যেমন উত্তোলন। উত্তোলন বলতে গেলে সম্পদ বোঝায়, বিক্রয় ফেরত, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ইত্যাদি। তাহলে আমরা যদি এইগুলো বিষয় নিয়ে একটু অবগত হই এবং ভালো মতো একটু বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা রেওয়া মিলের কোনগুলো ডেবিট আমরা যেটা জানবো এবং কোনগুলো ক্রেডিট আমরা সেটাও জানবো।
যদি আমরা ডেবিট ক্রেডিট ফাইন্ড আউট করতে না পারি তাহলে আমরা মোটেই রেওয়া মিল পারবো না। আর রেওয়া মিল যদি না পারি তা আমরা আর্থিক অবস্থার বিবরণী করতে পারবো না। তা আর্থিক অবস্থার বিবরণী করার জন্য যেটা কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে রেওয়া মিল আমাদেরকে জানতে হবে। আর রেওয়া মিল জানতে হলে ডেবিট পাশের ছকগুলো আমাদের পড়তে হবে, ক্রেডিট পাশের ছকগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আজকে আমরা যেটা জানলাম যে রেওয়া মিলের ডেবিট পাশ, হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম খরচসমূহ, যাবতীয় খরচ, ক্রয়, প্রারম্ভিক মজুরি, বেতন, ভাত্তা, মণিহারি, কুঋণ, অবচয়, অবলোপন, অগ্রিম খরচসমূহ, অগ্রিম বেতন, অগ্রিম কমিশন, প্রাপ্য আয়, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া, উত্তোলন, বিক্রয়, ফেরত, পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদয় বিলের বার্তা সঞ্চিতি। তাহলে এবার আমরা একটু ক্রেডিট পাস নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো। এতক্ষণ আমি রেওয়া মিলের ডেবিট পাস নিয়ে আলোচনা করলাম, এখন আমি ক্রেডিট পাস নিয়ে আলোচনা করব। কোন কোন দফা রেওয়া মিলের ক্রেডিট পাসে যায় সেগুলো আমি বলি। এক, যাবতীয় দায়। যাবতীয় দায়, এখানে দায় দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো যাবতীয় দায়ের ভিতরে আমরা লিখতে পারি মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, পাওনাদার, প্রদয় বিল, মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, পাওনাদার, প্রদয় বিল, ব্যাংক ঋণ, যাবতীয় দায়। যাবতীয় দায়ের ভিতরে হচ্ছে মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, পাওনাদার, প্রদয় বিল, ব্যাংক ঋণ। আমরা এখানে লিখব খরচের বকেয়া। এটাও কিন্তু দায় পাশে যাবে। যে কিছু খরচ আমরা বকেয়া রেখেছি, বেতন দেওয়া দরকার ছিল, আমরা সময় মতন বেতন দিতে পারছি না বা দেইনি, এটা আমাদের জন্য একটা দায়। যেমন এখানে আমরা লিখব বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া কমিশন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া কমিশন, এটা হচ্ছে আমাদের জন্য দায়। যাবতীয় সম্পত্তি, যে যাবতীয় দায়, মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, পাওনাদার, প্রদয় বিল, ব্যাংক ঋণ। তারপরে রয়েছে খরচের বকেয়া, অনুপার্জিত আয়, অনুপার্জিত আয়, অগ্রিম ভাড়াপ্রাপ্তি, অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি, আরও অনেক থাকতে পারে। অনুপার্জিত আয় বা যেটাকে আমরা বলতে পারি আয়ের অগ্রিম। আয়ের অগ্রিমের ভিতরে রয়েছে অগ্রিম ভাড়াপ্রাপ্তি। আমরা যে অগ্রিম ভাড়া পেয়ে গেছি অলরেডি, এই ভাড়া পাওয়ার কারণে দেখা গেছে ভবিষ্যতে কোনো একটা সময় প্রতিষ্ঠানকে আমাদের সুবিধা প্রদান করতে হবে। এই সুবিধা প্রদানটাই হচ্ছে আমাদের জন্য দায়। অগ্রিম ভাড়াপ্রাপ্তি, অগ্রিম বিনিয়োগের সুদ, অগ্রিম শিক্ষানবিশালানি, এরকমের। তাহলে 4 নম্বর রয়েছে দেনাদারের বার্তা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, এবং ক্রয় ফেরত,
যাবতীয় দায়, আমি আরেকবার প্রথম থেকে বলছি, মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক ঋণ, ব্যাংক জমা অতিরিক্ত আরও অনেক কিছু থাকতে পারে, খরচের বকেয়া, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া কমিশন, অনুপার্জিত আয়, অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি, দেনাদারের বার্তা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, ক্রয় ফেরত ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রেওয়া মিল কী সেটা নিয়ে আলোচনা করলাম, রেওয়া মিলের নমুনা ছক কী সেটা নিয়েও আলোচনা করছি, রেওয়া মিলের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ডেবিট ক্রেডিট বা সম্পর্কে অবগত হওয়া সেটা নিয়ে এখন আলোচনা করলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো মতো দেখবে এবং বাড়ির কাজ হিসাবে আমি এখান থেকে একটু লিখে দিচ্ছি, বাড়ির কাজ হিসাবে তোমরা 129 পৃষ্ঠার একটি ছক, ডেবিট ও ক্রেডিট পাশ নির্ণয়, 129 পৃষ্ঠার একটি ছক রয়েছে। ওই ছকটি যদি আমরা পড়ি, ওই ছকটির মাধ্যমে কোনগুলো ডেবিট দিকে যাবে এবং কোনগুলো ক্রেডিট দিকে যাবে সেটা আমরা জানতে পারবো। তা আজ আর নয়, তোমরা ভালো থেকো, বাড়িতে সাবধানভাবে থাকবা, সামাজিক নিরাপত্তা বজায় রাখবা। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। বাংলাদেশ।